তো এই গল্পের শুরুতে আমাদেরকে বলা হয় হংকংয়ের পুলিশ ডিপার্টমেন্টের কমিশনারের আন্ডারে দুইজন ডেপুটি পুলিশ কমিশনার থাকে। তারা দুজন আবার ভিন্ন ভিন্ন ডিপার্টমেন্টের জন্য কাজ করে। একটা হচ্ছে অপারেশন ডিপার্টমেন্টের জন্য, আরেকজন হচ্ছে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের জন্য। যদিও তারা দুজন পুলিশেরই দুইটা অঙ্গ সংগঠন, কিন্তু তবুও তাদের দুজনের মধ্যে সবসময় ঝামেলা লেগেই থাকে। মানে তারা একে অন্যের শত্রুই বলা যায়। আমরা জানতে পারি কমিশনার খুব শীঘ্রই রিটায়ার্ড হতে যাচ্ছে, আর পরবর্তী কমিশনার এই দুইজন ডেপুটি কমিশনার থেকে একজন হতে যাচ্ছে। আর অপারেশন সেকশনের ডেপুটি কমিশনার হচ্ছে গিয়ে লি নামের এই লোকটা, আর ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ডেপুটি কমিশনার হচ্ছে শন নামের এই লোকটা। আসলে অপারেশন ডিপার্টমেন্ট হচ্ছে গিয়ে সেই ডিপার্টমেন্ট যারা ফিল্ডে গিয়ে সরাসরি অপারেশন পরিচালনা করে, আর ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট হচ্ছে গিয়ে সেই ডিপার্টমেন্ট যারা অপারেশন ডিপার্টমেন্টের জন্য অফিসে বসে বিভিন্ন স্ট্র্যাটেজি এবং তাদের ফাইন্যান্সের ব্যবস্থা করে। যদিও এমনিতেই তাদের মধ্যে দ্বন্দ্ব অনেকটা তীব্রতর ছিল, তবে একদিন তাদের দুজনের মধ্যে দ্বন্দ্ব আরও বেশি বেড়ে যায়। আসলে যখন এক রাতে স্পেশাল ফোর্সের 5 জন অফিসার কিছু স্পেশাল ইকুইপমেন্ট নিয়ে অফিসের দিকে ব্যাক করছিল, তখন হঠাৎই তাদের সামনে রাস্তায় একটা ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়। আসলে এই অ্যাক্সিডেন্টটা একটা ট্র্যাপ ছিল, যেই ট্র্যাপের মধ্যে এই 5 জন অফিসার পা দিয়ে ফেলেছিল। এই জন্য তাদের সবাইকে তাদের সেই ইকুইপমেন্ট সহ কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়। আর যখন এই খবরটা পুলিশ হেডকোয়ার্টার পর্যন্ত চলে আসে, তখন আমরা জানতে পারি দুর্ভাগ্যবশত সেই সময় পুলিশের কমিশনার বিদেশের কোনো একটা ট্যুরে ছিল। এই জন্য এই পুরো সিচুয়েশন হ্যান্ডেল করার দায়িত্ব দুজন ডিসিপির উপরে চলে আসে। আমরা জানতে পারি পুলিশের আইটি ডিপার্টমেন্ট এখন পর্যন্ত সেই ইমার্জেন্সি ভ্যানটা গায়েব করে কোথায় নিয়ে যাওয়া হয়েছে সেটার লোকেশন খুঁজে বের করতে পারেনি। এইটা শোনার পরেই লি তাদের উপরে অনেক বেশি রাগ হয়ে যায়। সে বলে যে আইটি ডিপার্টমেন্টের উপরে প্রতি বছর সরকার মিলিয়নস অফ ডলার খরচ করে, তবুও আইটি ডিপার্টমেন্ট কোনো কাজই করতে পারছে না। এমনকি তাদের সহকর্মীদেরকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছে, সেই ব্যাপারটাও তারা খুঁজে বের করতে পারছে না। যদি এমন করেই চলতে থাকে তাহলে একটা সময় পুলিশ ডিপার্টমেন্ট কোল্যাপস করবে। আসলে লি বিশ্বাস করছিল হয়তোবা তাদের মধ্যে কোনো একজন বেইমান আছে, নয়তোবা তাদের সিস্টেমের মধ্যে কোনো একটা ফল্ট আছে, যেটার কারণে এই ঘটনাটা হয়েছে। তো এখন এগুলো শোনার পরে ডিপার্টমেন্টের সবাই অনেক বেশি টেনশনে পড়ে যায়, কারণ তারা বুঝতেই পারছিল না কিভাবে এই কেসটার সমাধান করা যায়। তার উপরে স্পেশাল ফোর্সের যেই 5 জন গায়েব হয়েছে তাদের মধ্যে লিয়ের ছেলে জোজোও ছিল। এই জন্য লি অনেক বেশি টেনশনে ছিল। এই জন্য সে পুরো অপারেশনটা নিজের দায়িত্বে নিয়ে অপারেশনটা নিজের হাতে পরিচালনা করার সিদ্ধান্ত নেয়। সে এই অপারেশনের নাম দিয়ে দেয় অপারেশন কোল্ড ওয়ার। আর সে বলে দেয় যে এটা হচ্ছে একটা জঙ্গি অ্যাটাক, এটাকে আমাদের যেই কোনো উপায়ে হ্যান্ডেল করতে হবে। তবে এই সিদ্ধান্ত শোনার পরে শন কোনোভাবে ব্যাপারটা মানতে পারছিল না। সে মনে মনে চিন্তা করছিল লি তাকে জিজ্ঞেস না করে কিভাবে একা একাই এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারলো, আর অপারেশন সে নিজের হাতে হ্যান্ডেল করার সিদ্ধান্ত নিয়ে ফেললো। আমাদের আজকের ভিডিওর স্পন্সর হচ্ছে টিউব র্যাঙ্ক স্টুডিও। আসলে আমাকে নতুন অনেক ইউটিউবাররাই জিজ্ঞেস করেন কিভাবে চ্যানেলের এসইও করব, কিভাবে কিওয়ার্ড বের করব, কিভাবে থাম্বনেলের আইডিয়া নেব, এবং কিভাবে বুঝবো কোন কিওয়ার্ড আমার ভিডিওতে ইউজ করা উচিত এবং কোনটা উচিত না। আর এই সমস্ত প্রশ্নগুলোর একটা বেস্ট সলিউশন হতে পারে টিউব র্যাঙ্ক স্টুডিও। এখানে আপনি কম্পিটিটর রিসার্চ থেকে শুরু করে কিওয়ার্ড রিসার্চ, এমনকি কিওয়ার্ডের সার্চ ভলিউম এবং কম্পিটিশন খুব সহজেই দেখতে পারবেন। তাছাড়া যদি আপনার মাথায় শুধু 2-1টা কিওয়ার্ডের আইডিয়া থাকে, তাহলে সেগুলোর মাধ্যমে খুব সহজে অনেকগুলো নতুন কিওয়ার্ডও জেনারেট করতে পারবেন। তাই যারা নতুন ইউটিউবার আছেন আর এই সমস্যাগুলোতে ভুগছেন, তারা এখনই চেক আউট করতে পারেন। সো অ্যাপ্লিকেশন ডাউনলোড করে শুরু করুন আপনার নতুন জার্নি। চলুন ভিডিওতে ব্যাক করি। এরপরে লি তার মিশনের জন্য তার সমস্ত অফিসারদেরকে রেডি করে এবং সে মিশনে বেরিয়ে পড়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে টেকনোলজি ডিপার্টমেন্টের হেড এসে শনকে বলে যে যেই 5 জন গায়েব হয়েছে তাদের কমিউনিকেশন ডিভাইসের ভেতরে একটা সিক্রেট জিপিএস ডিভাইস লাগানো ছিল, যেটা কমিউনিকেশন ডিভাইস বন্ধ হয়ে গেলেও লোকেট করা সম্ভব। তবে শন ভয় পাচ্ছিল লি তার ছেলেকে বাঁচাতে গিয়ে কোনো ভুল পদক্ষেপ না নিয়ে ফেলে। এই জন্য যখন শন সেই জিপিএস ট্র্যাক করে, তখন তারা পোর্টের একটা লোকেশন দেখতে পারে। অন্যদিকে লিয়ের টিম গিয়ে পোর্টের একটা শিপের মধ্যে আক্রমণ করে দেয়, যেখানে ইনোসেন্ট মানুষের মৃত্যু হয়ে যায়। তবে যখন তারা জিপিএসের লোকেশনে গিয়ে পৌঁছায়, তখন এখানে তারা শুধুমাত্র 5টা পুতুল পেয়ে যায়, যাদের পকেটে কমিউনিকেশন ডিভাইস ঢুকিয়ে দেওয়া হয়েছিল। আর এখানে টিভিতে প্রাইম মিনিস্টারের একটা ভিডিও প্লে করে রাখা হয়েছে, যেখানে প্রাইম মিনিস্টার সবাইকে বলছে হংকং হচ্ছে এশিয়ার ভেতরে সবচেয়ে সেফ কান্ট্রি। আসলে এগুলো দেখে মনে হচ্ছিল কিডন্যাপার সমস্ত সেটআপটা করে পুলিশকে অপমান করার চেষ্টা করছে, হয়তোবা সে পুলিশ ডিপার্টমেন্ট নিয়ে মজা করার চেষ্টা করছে।
এদিকে যখন অফিসে শন অপারেশন ডিপার্টমেন্টের হেডের সঙ্গে মিট করে অপারেশনের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করার জন্য যাচ্ছিল, তখন তাকে তার সঙ্গে দেখা করতে দেয়া হয় না। আর এইটার মাধ্যমে সেই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারে যে তাকে ইচ্ছা করে অপারেশন থেকে দূরে রাখা হচ্ছে, মানে তাকে কিছুই জানতে দেয়া হচ্ছে না। এই জন্য সে সিকিউরিটি ব্যুরোর হেডের সঙ্গে গিয়ে মিট করে এবং তাকে লিয়ের সম্পর্কে সমস্ত ব্যাপারগুলো বলে। সে বলে যে আমার সন্দেহ হচ্ছে লি তার ছেলেকে বাঁচানোর জন্য উল্টাপাল্টা কোনো পদক্ষেপ নিতে যাচ্ছে। আর এরপর সে তার সেক্রেটারির মাধ্যমে লিয়ের পুরো বায়োডাটা আনার জন্য বলে। এরপরে শন সুপ্রিটেন্ডেন্ট আলবার্টকে গিয়ে বলে যে লিয়ের ছেলেকেও কিডন্যাপ করা হয়েছে। সে এখানে পুলিশ অফিসারের চাইতে একজন বাবার রোল বেশি প্লে করছে। এই জন্য সে একজন বাবার মতো ইমোশনাল হয়ে ভুলভাল পদক্ষেপ না নিয়ে ফেলে। এই জন্য অবশ্যই তাকে অপারেশন থেকে দূরে রাখা উচিত। অন্যদিকে আইটি ডিপার্টমেন্ট সেই জাহাজের মধ্যে তল্লাশি করার পরে একটা মেমোরি কার্ড এবং একটা মোবাইল ফোন পেয়ে যায়, যেগুলো কিডন্যাপাররা পুলিশের জন্য রেখে গিয়েছিল। আর যখন মেমোরি কার্ডের ভেতরের ভিডিও প্লে করা হয়, তখন শন দেখতে পারে সেখানে কিডন্যাপাররা হস্টেজদেরকে সামনে নিয়ে দাঁড়িয়েছিল। আর তারা সরাসরি অ্যানাউন্স করে বলে দেয় যে যদি তোমরা এই পুলিশ কমান্ডোদেরকে বাঁচাতে চাও, তাহলে এই পুলিশ কমান্ডো এবং তোমাদের ইকুইপমেন্টের যেই বর্তমান বাজার মূল্য, সেই মূল্য পরিশোধ করে তাদেরকে নিয়ে যাও। মানে তারা মুক্তিপণ দাবি করছিল। আর পরবর্তীতে যখন লিকে এই ভিডিওটা দেখানো হয়, তখন সে অনেক বেশি রাগ হয়ে যায়। এরপরে শন একটা ক্যালকুলেশন করে সেই কিডন্যাপারদের ডিমান্ড অনুযায়ী সেই সমস্ত ইকুইপমেন্ট এবং তাদের 5 জনের বাজার মূল্য বের করার চেষ্টা করছিল, যেখানে পুলিশদের কম্পেনসেশনও ছিল এবং সেই ইকুইপমেন্টগুলোর দামও ধরা হয়েছিল, যেগুলো ক্যালকুলেশন করে বের হয়েছিল $93 মিলিয়ন। আর তখনই কিডন্যাপাররা কিডন্যাপ হয়ে যাওয়া ভ্যানের ড্রাইভারকে পুলিশ হেডকোয়ার্টারের সামনে ফেলে রেখে চলে যায়, যে গুরুতর আহত অবস্থায় ছিল। কিন্তু কিছুক্ষণ পরে সেখানেই তার মৃত্যু হয়ে যায়। এই জন্য লি স্টেট ইমার্জেন্সি ডিক্লেয়ার করে সমস্ত পুলিশ অফিসারদের ছুটি ক্যান্সেল করে দেয় এবং তাদের ডিউটিও অনেকটা বাড়িয়ে দেয়, কারণ এখন যেই কোনো ওয়েতে কিডন্যাপারদেরকে ধরা হচ্ছে তাদের প্রথম কাজ। তবে এই ব্যাপারগুলো দেখার পরে শন কোনোভাবেই এগুলো মানতে পারছিল না, কারণ লি তার সাথে পরামর্শ না করেই একটার পর একটা সিদ্ধান্ত নিয়েই যাচ্ছিল। এই জন্য সে ফাইনালে অনেক বেশি রাগ হয়ে লিকে এই মিশন থেকে সরিয়ে দিয়ে সে নিজে মিশন পরিচালনা করার সিদ্ধান্ত নেয়। মানে সে লিকে টেক ওভার করার সিদ্ধান্ত নেয়। তবে এমনটা করতে হলে তাকে কমিশনারের থেকে পারমিশন নিতে হবে। আর যদি সে পারমিশন নিতে চায়, তাহলে তাকে অপারেশন ডিপার্টমেন্টের হেড আলবার্টের সাহায্য লাগবে, কারণ আলবার্টের মাধ্যমেই সে কমিশনারকে কনভিন্স করতে পারবে। তবে যেহেতু আলবার্ট হচ্ছে লিয়েরই একজন লোক, এই জন্য সে কোনোভাবেই লিয়ের বিরুদ্ধে যেত না। এই জন্য শন গিয়ে তাকে বুঝিয়ে বলে যে দেখো, তোমাকে এই অপারেশন সম্পর্কে চিন্তা করতে হলে ইমোশন বাদ দিয়ে ব্রেইন দিয়ে চিন্তা করতে হবে, তাহলেই তুমি সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। অন্যদিকে কমিশনারের সেক্রেটারিও চাইছিল কিডন্যাপিংয়ের ব্যাপারটা মিডিয়া এবং সমস্ত জনগণের সামনে প্রকাশ করতে, কিন্তু লি তাকে সরাসরি না করে দেয় এবং সে তাকে ধমকাধমকি করাও শুরু করে। আর এই ব্যাপারগুলো নিয়ে যখন শন এখানে এসে কথাবার্তা বলা শুরু করে, তখন এই অপারেশন কে হ্যান্ডেল করবে সেটা নিয়ে তাদের দুজনের মধ্যে ভয়ঙ্কর এক দ্বন্দ্ব শুরু হয়ে যায়। তারা দুজন একে অন্যের সাথে এই ব্যাপারটা নিয়ে চিল্লাচিল্লি করা শুরু করে যে কে কার থেকে বেশি সুপিরিয়র, মানে কার অর্ডার কে ফলো করবে। আর এই ব্যাপারগুলো দেখার পরে যখন কমিশনারের অ্যাসিস্ট্যান্ট কমিশনারকে ফোন দেয় যে কিনা বিদেশ সফরে আছে, তখন ফোনের মাধ্যমে কমিশনার শনকে এই অপারেশনের দায়িত্ব দেয় আর লিকে ছুটিতে যাওয়ার জন্য বলে। এই জন্য লি অনেক বেশি রাগ হয়ে এখান থেকে বেরিয়ে চলে যায়। আর একটু পরে যখন কিডন্যাপাররা কল দেয়, তখন অপারেশন ইনচার্জ হিসেবে, মানে এই অপারেশনের হেড হিসেবে শন কল রিসিভ করে তার সঙ্গে কথা বলে। তো এখানে শন কিডন্যাপারকে বলে যে তুমি যেমনটা বলেছিলে সেই ইকুইপমেন্ট এবং সেই 5 জনের মার্কেট প্রাইস হিসেব করে তোমাদেরকে মুক্তিপণ দেওয়ার জন্য আমি সেটা ক্যালকুলেট করে বের করেছি, যেটা হয় $93 মিলিয়ন। আর এইটা শোনার পরে কিডন্যাপার বলে যে ঠিক আছে, তাহলে তুমি টাকা রেডি রাখো, আমি মুক্তিপণ নেওয়ার জন্য লোক পাঠাবো। এই জন্য শন দ্রুত $93 মিলিয়নের একটা চেক লিখে সেটাকে তার অ্যাসিস্ট্যান্টের সাহায্যে গভর্নমেন্ট ব্যাংকে পাঠিয়ে দেয়। আর তার অ্যাসিস্ট্যান্ট গভর্নমেন্ট ব্যাংক থেকে $93 মিলিয়ন বের করে সেগুলো নিয়ে অফিসের দিকে আসা শুরু করে। আর তখনই সেক্রেটারিয়ান ডিপার্টমেন্ট থেকে শনের কাছে লিয়ের পুরো বায়োডাটা চলে আসে। তবে তখনই কিডন্যাপার শনকে কল দেয়। সে বলে যে আমি $93 মিলিয়ন চাই না, আমি বরং $36 মিলিয়ন চাই। এইটা শোনার পরে সেই $36 মিলিয়ন ভেতরে বিভিন্ন রকমের চিপ লাগানো হয়, যাতে করে সেই টাকাগুলোকে ট্র্যাক করা যায়। আর তখন ভিনসেন্ট নামের একটা লোক শনকে বলে যে বাকি যে টাকাগুলো এখন বাড়তি রয়েছে সেগুলো আমাদের দ্রুত গভর্নমেন্ট ব্যাংকে হস্তান্তর করতে হবে, কারণ ব্যাংক ম্যানেজারের এটাই অর্ডার। তাছাড়া এই টাকাগুলো কোনো কারণ ছাড়া পুলিশ হেডকোয়ার্টারে রাখা আইন বিরোধী হবে, যার জন্য পরবর্তীতে জবাবদিহিতা করতে হতে পারে। এই জন্য ফাইনালি শন সেই সমস্ত টাকাগুলোকে একটা ব্যাগের মধ্যে ভরে সেগুলোকে আবারও একটা ভ্যানের মাধ্যমে ব্যাংকে পাঠানোর সিদ্ধান্ত নেয়।
অন্যদিকে কিডন্যাপাররা সমস্ত হস্টেজদেরকে নিয়ে ফাইনালি গাড়িতে তুলে সেই জায়গার দিকে যাওয়া শুরু করে যেখানে তাদের টাকা পয়সার লেনদেন হবে। আমরা দেখতে পারি শন নিজেও পুরোপুরি প্রস্তুত হয়ে মানে নিজের শরীরে বিভিন্ন রকম জিনিসপত্র লাগিয়ে ফাইনালি রেডি হয়ে বেরিয়ে পড়ে সেই জায়গায় যাওয়ার জন্য। আর যখন সেই কিডন্যাপারদের বলা সেই জায়গায় চলে আসে তখন কিডন্যাপাররা বারবার করে লোকেশন পরিবর্তন করা শুরু করে, যেই জন্য শন নিজেও পুরোপুরি কনফিউজ হয়ে যাচ্ছিল। অন্যদিকে পুলিশ হেডকোয়ার্টারের লোকজন কিডন্যাপারদের ভ্যানের সন্ধান পেয়ে যায় আর শন নিজেও একটা ট্যাক্সি ভাড়া করে একটা ব্রিজের উপরে চলে আসে, যেইটা কিডন্যাপারদের বলা শেষ লোকেশন ছিল। এখানে আসার পরেই কিডন্যাপাররা তাকে বলে দ্রুত ব্যাগটাকে নিচে ফেলে দেওয়ার জন্য। আর যখন শন তাদের ইনস্ট্রাকশন ফলো করে ব্যাগটাকে নিচে ফেলে দেয় তখন ব্যাগ থেকে সমস্ত টাকা বেরিয়ে যায়, যেই জন্য সেখানে থাকা মানুষজন টাকা নেয়ার জন্য হইচই করা শুরু করে দেয় আর পুলিশ দৌড়ে এসে তাদের সবাইকে অ্যারেস্ট করে ফেলে। তবে উপরে দাঁড়িয়ে থাকা শন এই ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারে যে এখানে কোনো একটা সমস্যা অবশ্যই আছে। আর তখনই কিডন্যাপাররা ব্রিজের উপরে একটা গাড়ি নিয়ে চলে আসে আর তারা গান বের করে শনের উপরে ফায়ারিং করা শুরু করে। দেখে মনে হচ্ছিল তারা শনকে মারার জন্য প্রিপারেশন নিয়ে এসেছে। তবে শন ট্যাক্সির পেছনে লুকিয়ে তাদের উপরে শ্যুট করা শুরু করে। একটা পর্যায়ে যখন তাদের গাড়ি পাঞ্চার হয়ে যায় আর কিডন্যাপাররা বুঝতে পারে শনের সাথে ফায়ারিং করে তারা পারছে না, তখন তারা একটা গাড়ি ছিনতাই করে সেই গাড়ি দিয়ে পালানো শুরু করে। তবে তখন শন সাহায্যের জন্য উইনসেটকে এখানে আসার জন্য বলে। আর যখন উইনসেট গাড়ি নিয়ে আসছিল তখন সে দেখছিল কিডন্যাপাররা পালিয়ে যাচ্ছে, এই জন্য সে কিডন্যাপারদের গাড়ির উপরে শ্যুট করা শুরু করে। কিন্তু কিডন্যাপাররা উল্টো তার উপরে শ্যুট করে আর কোনো রকমে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়ে যায়। আর যখন উইনসেটের গাড়ি একটা গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট করে থেমে যায় তখন দৌড়ে শন তার গাড়ির কাছে গিয়ে দেখতে পারে কিডন্যাপারদের গুলিতে উইনসেটের সেখানেই মৃত্যু হয়ে গেছে। আর তখন হেডকোয়ার্টার থেকে শন জানতে পারে তাদেরকে বড় লেভেলের বেকুব বানানো হয়েছে, কারণ তাদেরকে ছোট পরিমাণের টাকা নিয়ে এখানে ডাকা হয়েছে আর অন্যদিক দিয়ে খুব সহজেই $60 মিলিয়ন নিয়ে তারা এখান থেকে পালিয়ে চলে গিয়েছে। আর শহর থেকে অনেক দূরে গ্রামের কোনো একটা জায়গায় একটা ভ্যানের মধ্যে সেই 5 জন হস্টেজকে ছেড়ে দেওয়া হয়েছে। আর যখন শন বুঝতে পারে সে এত বড় বলদ হয়েছে তখন সে রাগে পাগলের মতো বিহেভ করা শুরু করে। এখন যদিও 4 জন হস্টেজকে জীবিত পাওয়া গেছে কিন্তু বেশি পরিমাণ টাকাই তাদেরকে হাতছাড়া করতে হয়েছে। আর যখন শন এই ব্যাপারটা চিন্তা করে যে পরবর্তী কমিশনার ক্যান্ডিডেটকে কিছু সাধারণ কিডন্যাপার এত সহজে বেকুব বানিয়েছে তখন সে আরও বেশি রাগ হয়ে যায়। তাছাড়া এই মিশনের মধ্যে তার অ্যাসিস্ট্যান্টেরও মৃত্যু হয়ে গেছে, যেই জন্য তার ফ্যামিলি তার কাছে এসে কান্নাকাটি করছিল। এরপরে লি এসে তার সঙ্গে মিট করে তাকে বলে যে যদিও অপারেশন পুরোপুরিভাবে ব্যর্থ হয়নি তবে যা কিছুই হয়েছে সেগুলো অ্যাকসেপ্টেবল না, এগুলোর দায়ভার তোমাকেই নিতে হবে। অন্যদিকে করাপশন ডিপার্টমেন্টের কাছে একটা লেটার চলে আসে যেখানে বলা হয় পুলিশ একটা ভয়ঙ্কর ক্রাইম করেছে। আসলে অপারেশন কোল্ড ওয়ারের ভেতরে এত সহজে $60 মিলিয়ন হারিয়ে যাওয়া এটা কোনো সাধারণ সাইন না, এখানে অবশ্যই পুলিশ ডিপার্টমেন্ট করাপশন করেছে আর এই ব্যাপারগুলো যেন তারা তদন্ত করে দেখে নেয়। যদিও এই লেটারটা একজন আননোন পার্সন পাঠিয়েছিল, তবে এই লেটার পাওয়ার সঙ্গে সঙ্গেই করাপশন ডিপার্টমেন্টের ইনচার্জ বিলি সে দ্রুত তার বসের কাছে গিয়ে এই ব্যাপারটার ইনভেস্টিগেশন করার পারমিশন চায়। আর যেহেতু পুরো কমপ্লেনটা সরাসরি শনের বিরুদ্ধে করা হয়েছে এই জন্য চলন্ত মিটিংয়ের মধ্যে বিলি এসে শনকে বলে তার সঙ্গে যাওয়ার জন্য। যদিও এটার জন্য লি তার উপরে অনেক বেশি রাগ হয়ে যায় কিন্তু শন কোঅপারেট করে তার সঙ্গে চলে আসে। আর এরপরে বিলি তাকে জিজ্ঞেস করে যে তোমার এত এক্সপিরিয়েন্স থাকা সত্ত্বেও কিভাবে এত বড় একটা ঘটনা ঘটতে পারলো? 5 জন ট্রেন পুলিশের কমান্ডো থাকার পরেও একটা ইকুইপমেন্ট সহ ব্যান কি করে খুব সহজেই গায়েব হয়ে যেতে পারে? তাছাড়া কোনোভাবে তোমরা তাদেরকে ট্রেসও করতে পারোনি। এত হাই কোয়ালিটির টেকনোলজি থাকা সত্ত্বেও কিভাবে কিডন্যাপাররা এই কাজটা করতে পারলো? আমার তো মনে হয় এই কাজটা পুলিশেরই কোনো লোক করেছে, কারণ সে পরবর্তীতে কিডন্যাপারদের সঙ্গে মিলে টাকাগুলো হাতিয়ে নিয়ে যেতে চাইছিল। এছাড়া কোনোভাবেই পুলিশকে ফাঁকি দিয়ে এত বড় একটা কাজ এত সহজে করে ফেলা সম্ভব না। এরপরে বিলি তাকে জিজ্ঞেস করে যে যেহেতু কিডন্যাপাররা পরবর্তীতে টাকার পরিমাণ কমিয়ে চেয়েছিল তাহলে কেন পরবর্তীতে $60 মিলিয়ন মতো টাকাগুলো তুমি তখনই ব্যাংকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেছিলে, তাও খুবই কম সিকিউরিটির সাথে? যদি সেই টাকাগুলো 2 দিন পুলিশ হেডকোয়ার্টারে পড়ে থাকতো তাহলে তোমার সমস্যা কী ছিল? তুমি সাথে সাথেই কেন সেগুলোকে ব্যাংকে পাঠানোর সিদ্ধান্ত নিলে? আর এই ব্যাপারগুলো শোনার পরে মানে বিলির কোয়েশ্চেন শোনার পরে শন নিজেও পুরোপুরি শক্ট হয়ে যায়, কারণ সে ক্লিয়ারলি এই ব্যাপারটা বুঝতে পারে যে কেউ একজন প্ল্যানিং করে তাকে দিয়ে এই কাজটা করিয়েছে, সেটা তার নিজের অ্যাসিস্ট্যান্ট উইনসেট ছিল। এই জন্য শন গিয়ে সেই ব্যাংক ম্যানেজারের সঙ্গে মিট করে যে তাকে $93 মিলিয়ন দিয়েছিল। আর সে তাকে জিজ্ঞেস করে যে তুমি কি আমার অ্যাসিস্ট্যান্ট উইনসেটকে বলেছিলে বাকি যেই টাকাগুলো আছে সেগুলোকে দ্রুত ব্যাংকে জমা করে দেওয়ার জন্য? তখন সেই ব্যাংক ম্যানেজার তাকে সরাসরি না করে। সে বলে যে সেই টাকা যদি তুমি 3-4 দিন পরেও জমা করতে তাহলেও কোনো সমস্যা হতো না। আর এইটা শোনার পরে সে ক্লিয়ারলি এই ব্যাপারটা বুঝতে পারে যে তার অ্যাসিস্ট্যান্ট উইনসেট তার সঙ্গে বেইমানি করেছে। এই জন্য সেই ব্যাংক ম্যানেজারকে বলে আদালতে তার বয়ান দেওয়ার জন্য।
যদিও ব্যাংক ম্যানেজার রাজি হয়ে যায়, কিন্তু যখন সে নিচে এসে তার গাড়িতে বসে তখনই এখানে ভয়াবহ একটা ব্লাস্ট হয়ে যায়, যেই জন্য সেই ব্যাংক ম্যানেজারের বডি টুকরো টুকরো হয়ে যায়। এরপরে শন আলবার্টের মাধ্যমে জানতে পারে তার অ্যাসিস্ট্যান্ট ভিনসেন্টের জুয়া খেলার নেশা ছিল, সে অনেক টাকা দেনা ছিল, তাছাড়া সবচেয়ে বড় কথা তার ফ্ল্যাট পর্যন্ত ব্যাংকের কাছে বন্ধক দেয়া ছিল, এই জন্য তার টাকার অনেক প্রয়োজন ছিল। আর এই ব্যাপারগুলো শোনার পরে শন অনেক বেশি আপসেট হয়ে যায়। সে বাসায় গিয়ে তার ওয়াইফকে পর্যন্ত বলে যে আমার অ্যাসিস্ট্যান্ট আমার সঙ্গে ধোঁকাবাজি করেছে। এদিকে বিলি যখন কার পার্কিংয়ে চলে আসে তখন সে তার গাড়ির উপরে একটা সিডি পেয়ে যায়। আসলে মনে হচ্ছিল কেউ একজন তাকে ইনফরমেশন দিয়ে তার মতো করে ইনভেস্টিগেশন করতে বাধ্য করাতে চাইছিল। এই জন্য যখন বিলি তার বসকে নিয়ে সেই সিডিটা দেখায় তখন তার বস তাকে বলে যে আসলে এই সিডির মধ্যে টপ সিক্রেট পুলিশদের কিছু লিস্ট আছে যেখানে তাদের করাপশনের কিছু তথ্য দেয়া হয়েছে। তবে সমস্যা হচ্ছে এগুলো এতটাই সিক্রেট ডাটা যে তোমাকে এই তথ্য দিয়েছে সে কিভাবে এত সিক্রেট ডাটা পর্যন্ত পৌঁছাতে পারলো, এইটাও একটা প্রশ্নের ব্যাপার। তাছাড়া এটা যেহেতু বড় একটা কেস, এই জন্য এত বড় কেস হ্যান্ডেল করার ক্ষমতা আমাদের ডিপার্টমেন্টের হয়নি। যদি একটা ছোটোখাটো ভুলও হয়ে যায় তাহলে সেটার জন্য আমাদের সবাইকে চরম মূল্য দিতে হতে পারে। তবে তবুও বিলি তার বসকে রিকোয়েস্ট করে যাতে করে তাকে ইনভেস্টিগেশন করার সুযোগ দেয়া হয়, এই জন্য তার বস তাকে 3 দিনের সময় দেয়। এদিকে সিকিউরিটি ব্যুরো ডিপার্টমেন্টের হেডকে সাংবাদিকরা উল্টাপাল্টা প্রশ্ন করা শুরু করে। তারা তাকে জিজ্ঞেস করে যে 60 মিলিয়নের একটা হেরফের হয়েছে, এরপরে আর কোনো ইনভেস্টিগেশন করা হয়নি, না কিডন্যাপারদেরকে ধরা হয়েছে, না মাস্টার মাইন্ডকে খুঁজে বের করতে পারা গিয়েছে। আসলে ডিসিপি শনকে করাপশন ডিপার্টমেন্ট ওপেনলি জিজ্ঞাসাবাদ করছে এবং তাকে নানান কোয়েশ্চেনের মাধ্যমে খবরগুলো বের করার চেষ্টা করছে, কিন্তু অন্যদিকে সিকিউরিটি ডিপার্টমেন্ট তার কোনো দোষী খুঁজে পাচ্ছে না। তারা তাকে ফুললি সমর্থন করছে এবং তারা চাইছে পরবর্তী কমিশনার যাতে সেই হয়। এই জন্য সিকিউরিটির ব্যুরোর সেক্রেটারি তাদের সবাইকে বলে যে করাপশন ডিপার্টমেন্টের পূর্ণ স্বাধীনতা আছে, তারা যত বড় অফিসারই হোক না কেন তার বিরুদ্ধে ইনভেস্টিগেশন করতে পারবে, এই জন্য তারা তাদের কাজ করছে আর আমরা আমাদের কাজ করছি। অন্যদিকে বিলি অনেক তদন্ত করার পরে ফাইনালি এই সিদ্ধান্তে চলে আসে যে এই যে এত বড় একটা কিডন্যাপিং হয়েছে এবং এত টাকার একটা লেনদেন হয়েছে, এই সমস্ত নাটকটার পেছনে হয়তোবা তাদের দুজন ডিসিপির হাত রয়েছে, কারণ তাদের দুজনের প্রমোশনের সাথে এটা সরাসরি কানেক্টেড। পরের বছরই কমিশনার রিটায়ার করবে এবং তাদের দুজনের মধ্যে একজনকে কমিশনার বানানো হবে। এখন যেহেতু শন হচ্ছে খুবই ইয়াং এবং অ্যাডভান্স একজন মানুষ, সে টেকনোলজিতে পুরো পারদর্শী, এই জন্য সবাই তার সাপোর্টে আছে, সবাই চায় পরবর্তী কমিশনার সেই হোক। কিন্তু অন্যদিকে লি হচ্ছে খুবই এক্সপিরিয়েন্স একজন পার্সন, সে অ্যাকশনে অনেক বিশ্বাসী, এই জন্য সে অপারেশন ডিপার্টমেন্টে কাজ করছে। আর যদি শন একবার কমিশনার হয়ে যায় তাহলে লিকে শনের আন্ডারে কাজ করতে হবে, যেই ব্যাপারটা অবশ্যই সে হয়তোবা মানতে পারবে না। এই জন্য বিলি সরাসরি লিকে জিজ্ঞাসাবাদ করতে নিয়ে আসে আর তাকে বলে যে অপারেশন কোল্ড ওয়ার এই জন্য ফেল হয়েছে কারণ পুলিশ ডিপার্টমেন্টের মধ্যেই কিডন্যাপারদের একজন লোক ছিল, মানে সে এখানে গোয়েন্দাগিরি করে কিডন্যাপারদেরকে সমস্ত তথ্য দিচ্ছিল। পুলিশ ডিপার্টমেন্টের সমস্ত ভেতরের খবর কিডন্যাপাররা আগে থেকেই জানতো, এই জন্য পরবর্তীতে তারা খুব সহজেই কাজটা সম্পন্ন করতে পেরেছে। এই জন্য বিলি লিয়ের উপরে দোষারোপ করে তাকে বলে যে আমার মনে হয় এই পুরো প্ল্যানিংয়ের তুমি হচ্ছ মাস্টার মাইন্ড, তুমি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ভিনসেন্টকে নিয়ে এই পুরো প্ল্যানিংটা বানিয়েছো এবং শনকে এই প্ল্যানিংয়ের মধ্যে ফাঁসিয়ে দিয়েছো, আর তুমি হস্টেজদের মধ্যে তোমার ছেলেকে রেখেছো যাতে করে কেউ তোমার উপরে সন্দেহ করতে না পারে। এই জন্য তুমি খুব সহজে তোমার অপোনেন্টকেও দমন করে ফেলেছো আর খুব সহজে টাকা পয়সাও হাতিয়ে নিয়েছো। আর তুমি এই কাজটা এই জন্য করেছো কারণ পরবর্তী কমিশনার হওয়ার দৌড়ে শন অনেকটা এগিয়ে আছে, তুমি চাইছো না শনের আন্ডারে কাজ করতে, এই জন্যই তুমি নিজে কমিশনার হওয়ার জন্য এই পুরো প্ল্যানিংটা বানিয়েছো। তো এগুলো শোনার পরে লি বিলিকে বলে যে তোমার গল্পটা অনেক সুন্দর কিন্তু এটা বিশ্বাসযোগ্য না, আসলে আমার সঙ্গে ট্রিক্স করার ট্রাই করবে না, তুমি আগে প্রমাণ খুঁজে বের করো, এরপরে তোমার সঙ্গে সমস্ত ব্যাপার নিয়ে কথা হবে। তুমি পুলিশের দুজন বড় বড় ডেপুটি কমিশনারকে এনে জিজ্ঞাসাবাদ করার সাহস তো করে ফেলেছো, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ জোগাড় করতে পারোনি। যদি তুমি নিজেকে সত্যিই সাহসী প্রমাণ করতে চাও তাহলে আমাদের বিরুদ্ধে প্রমাণ খুঁজে বের করো এবং আসল মাস্টারমাইন্ড কে ছিল সেটাকে খুঁজে বের করার চেষ্টা করো, তাহলেই আমি মেনে নেব তুমি আসলেই সাহসী একজন পুরুষ। তাছাড়া সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি এখনও অনেক ইয়াং, অনেক খেলার চাল তুমি এখনও বুঝতে পারোনি, এই জন্যই তুমি হয়তোবা আমাদেরকে এনে জিজ্ঞাসাবাদ করা শুরু করেছো। তবে বিলি তাকে বলে যে আমার কাছে এমন কিছু প্রমাণ এসেছে যেগুলোর মাধ্যমে আমি এই জিনিসটা ক্লিয়ারলি বলতে পারি যে তোমার পূর্বে গ্যাংস্টারদের সঙ্গে সম্পর্ক ছিল, এই জন্য তুমি চাইলে কিডন্যাপিং করাতে পারো। কিন্তু লি তাকে স্পষ্ট করে বলে যে যদি বড় মানুষের সঙ্গে খেলতে হয় তাহলে বড় মানুষের সঙ্গে টিকে থাকার যে নিয়ম আছে সেগুলো আগে শেখো, কারণ তুমি নিয়ম ছাড়া কোনোভাবেই টিকতে পারবে না। নতুন যারা এই ফিল্ডে আসে তারা নিয়ম শেখার আগেই মারা যায়। যদি জীবিত থাকতে চাও তাহলে আগে নিয়ম শেখো। আসলে এখানে জীবিত থাকার জন্য তোমাকে অবশ্যই স্মার্ট হতে হবে এবং নিয়মের সঙ্গে খেলা করতে হবে, যেগুলো এখন পর্যন্ত তুমি বুঝতে পারোনি, তবে আস্তে আস্তে তুমি ব্যাপারগুলো বুঝতে পারবে।
এরপরে লি বিলিকে হুমকি দিয়ে বলে যে এই পুরো শহরটা করাপশন ব্যুরো ছাড়াও চলতে পারবে, কিন্তু পুলিশ ডিপার্টমেন্ট ছাড়া কোনোভাবেই চলতে পারবে না। এই জন্য তুমি একটা জিনিস মাথার মধ্যে ঢুকিয়ে নাও, তোমার যেই বস আমার পেছনে তোমাকে লাগিয়েছে, তোমার সেই বস সময় আসলে তোমাকে চাকরি থেকেও বের করে দিতে পারে। এই জন্য বুঝে শুনে কাজ করার চেষ্টা করবে, নয়তোবা পরবর্তীতে তোমাকে পস্তাতে হবে। আর এই ব্যাপারগুলো শোনার পরে, মানে লিয়ের এমন হুমকি শোনার পরে, বিলির যেই বস ওই পাশ থেকে লিয়ের সমস্ত কথাগুলো শুনছিল, সে ভেতরে এসে লিয়ের কাছে মাপ চায় এবং তাকে সরি বলে যাওয়ার জন্য বলে, কারণ এই চাকরি বাকরি করতে গিয়ে তারা একে অন্যের শত্রু কোনোভাবেই হতে চায় না। তবে লি বিলিকে হুমকি দিয়ে বলে যায় যে পরবর্তীতে যখন তোমার হাতে প্রমাণ আসবে তখনই ইন্ট্রোগেট করার জন্য ডাকবে, নয়তোবা তোমাকে চরম মূল্য দিতে হবে। এরপরে বিলির সেই ইনফরমার তাকে একটা ল্যাবের রিপোর্ট পাঠায়, যেই রিপোর্টের মধ্যে লেখা ছিল ব্যাংকের ম্যানেজারের মৃত্যু যেই বম ব্লাস্টে হয়েছে সেখানে ব্ল্যাক পাউডার পাওয়া গিয়েছে। আসলে ব্ল্যাক পাউডার হচ্ছে খুবই সস্তা একটা এক্সপ্লোসিভ, যেটা সাধারণত বিভিন্ন আতশবাজিতে ব্যবহার করা হয়। এরপরে শন লিয়ের সঙ্গে মিট করে তাকে বলে যে আসলে এই কেসের যেই মাস্টারমাইন্ড হোক না কেন তাকে খুঁজে বের করা জরুরি, কারণ সে আমাদের পুলিশের ডিপার্টমেন্টের ভেতরে আছে। সে আমাদের সমস্ত তথ্য ব্যবহার করে আমাদের দুজন লোক, মানে আমার অ্যাসিস্ট্যান্ট উইনসেট এবং ব্যাংক ম্যানেজারকে ব্যবহার করেছে এবং পরবর্তীতে তাদের দুজনকে মেরে ফেলেছে আর আমাদের দুজনের নামে বদনাম ছড়িয়েছে। আসলে আমাকে বলা হয়েছে আমি $60 মিলিয়ন চুরি করে নিয়ে গিয়েছি এবং তোমাকে বলা হয়েছে তুমি কমিশনারের চেয়ারের জন্য এই সমস্ত কাজগুলো করেছো। এই জন্য এই ব্যাপারটা নিয়ে ইনভেস্টিগেশন করা জরুরি। যদি ইনভেস্টিগেশন করা সম্ভব না হয় তাহলে আসল মাস্টারমাইন্ডকে খুঁজে বের করা কোনোদিনও সম্ভব হবে না। এইবার ইনভেস্টিগেশন করাপশন ব্যুরো করুক বা পুলিশ ডিপার্টমেন্ট করুক, আমাদের আসল মাস্টারমাইন্ডকে খুঁজে বের করাই দরকার। এই জন্য আমরা স্যাক্রিফাইস করতে সম্পূর্ণ প্রস্তুত আছি। আর তখন এই ব্যাপারটা আমরা জানতে পারি যে বিলির ইনফর্মার আর অন্য কেউ ছিল না, বিলির ইনফর্মার ছিল শন নিজেই। আসলে সে নিজেই বিলিকে বিভিন্ন তথ্য দিয়ে সাহায্য করছিল, কারণ একমাত্র করাপশন ব্যুরোর কাছেই এতটা পাওয়ার ছিল, তারা চাইলেই দুইজন ডেপুটি কমিশনারকে নিয়েও জিজ্ঞাসাবাদ করতে পারত। আর যেহেতু শনের লিয়ের উপরে সন্দেহ ছিল, এই জন্য সে লিয়ের সম্পর্কিত বায়োডাটাগুলো বিলির কাছে পাঠিয়ে দিয়েছিল, যেগুলো সে সেক্রেটারি ডিপার্টমেন্ট থেকে পেয়েছিল। আসলে তার মনে হয়েছিল লি হয়তোবা কিডন্যাপিংয়ের সঙ্গে জড়িত থাকতে পারে। তবে পরবর্তীতে যখন সে ল্যাবের রিপোর্ট পেয়েছে তখন সে জানতে পেরেছে এখানে লিয়ের কোনো হাত নেই। আর অন্যদিকে পুলিশের ইনভেস্টিগেশন থেকে আমরা জানতে পারি যেই বম দিয়ে ব্যাংকের ম্যানেজারকে মারা হয়েছে সেই বমের লাইসেন্স পুরো দেশের মধ্যে মাত্র 20 জনের কাছে আছে। তারা সবাই বিভিন্ন টাওয়ারের উপরে রাতের বেলায় আতশবাজির শো করে, আর তাদের মধ্যে 3 জন এমন আছে যাদের পূর্বের ক্রিমিনাল রেকর্ড আছে। হয়তোবা এই 3 জনের মধ্যেই কেউ একজন এই জিনিসটা করতে পারে। যদি আমরা এইটা বের করতে পারি কার থেকে বম কেনা হয়েছিল, তাহলে আমরা খুব সহজেই কিডন্যাপারকে খুঁজে বের করতে পারবো। তবে এদিকে বিলির মনে হচ্ছিল ব্যাংক ম্যানেজারকে বম দিয়ে শুধুমাত্র এই জন্য মারা হয়েছে যাতে পুলিশ খুব সহজেই সেখানে ব্ল্যাক পাউডারের অস্তিত্ব পেয়ে যায়, আর তারা সেই লোক পর্যন্ত পৌঁছে যেতে পারে যে ব্ল্যাক পাউডারের ব্যবহার করেছে, যে আসলে এই কিডন্যাপিংয়ের সঙ্গেও জড়িত আছে, আর পুলিশ খুব সহজেই তাকে ধরতে পারে। আসলে আসল মাস্টারমাইন্ড নিজেকে বাঁচানোর জন্য তার সঙ্গের সমস্ত সহকর্মীকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করছে। আর যদি এক এক করে তার সমস্ত সঙ্গী মারা যায় তাহলে একটা পর্যায়ে তাকে আইডেন্টিফাই করার মতো কেউ থাকবে না, আর কেউ তার কাছ পর্যন্ত পৌঁছাতে পারবে না। আর আমরা ব্যাপারটা এমনটাই দেখতে পারি, আমরা দেখতে পারি যেমন করে মাস্টারমাইন্ড প্ল্যান করেছিল তেমন করেই হংকংয়ের পুলিশ ডিপার্টমেন্ট প্ল্যানিং করে ফাইনালি একটা বিল্ডিংয়ের রুফটপে চলে আসে। আসলে পুলিশকে কেউ একজন ইনফর্ম করেছিল এখানে একজন কিডন্যাপার আছে, আর যখন পুলিশ তাদেরকে ধরতে চলে আসে তখন কিডন্যাপাররা তাদের উপরে ফায়ার করা শুরু করে, যেই জন্য তাদের দুজনের মধ্যে ভয়ঙ্কর গোলাগুলি শুরু হয়ে যায়। আমরা দেখতে পারি আসল কিডন্যাপার এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে ক্লিয়ারলি বুঝতে পারে যে মাস্টারমাইন্ডের প্ল্যানিংয়ের ফাঁদে সে পড়ে গেছে, হয়তোবা এখন তাকে মরতে হবে। এই জন্য পুলিশের হাত থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য তারা আতশবাজির বমের মধ্যে ফায়ার করে সেখানে একটা ব্লাস্ট ঘটিয়ে দেয়, যেই জন্য পুলিশরা অনেক বেশি ভয় পেয়ে যায়। আর পুলিশ ডিপার্টমেন্টের সঙ্গে আসা আলবার্ট একটা সময় হঠাৎ করেই মেইন কিডন্যাপারের সামনে চলে আসে, এই জন্য মেইন কিডন্যাপার তাকে গান পয়েন্টে নিয়ে ফেলে। তবে আলবার্ট কিডন্যাপারের কাছে জানতে চাইছিল যে তার সঙ্গে কারা কারা জড়িত ছিল এবং মেইন মাস্টারমাইন্ড কে। তবে তখনই এখানে পুলিশের একটা লোক চলে আসে আর সে কিডন্যাপারকে গান পয়েন্টে নিয়ে ফেলে। এই লোকটার নাম ছিল মাইকেল। তবে মাইকেলকে দেখার পরে কিডন্যাপার আলবার্টকে বলে যে এই মাইকেলও আমাদের কিডন্যাপিংয়ের সঙ্গে জড়িত ছিল। আর এইটা শোনার পরে আলবার্ট পুরোপুরি শক্ট হয়ে যায় যে লিয়ের অপারেশন ডিপার্টমেন্টের হেড মাইকেল সেও কিডন্যাপিংয়ের সঙ্গে জড়িত ছিল। আর যখন মাইকেল দেখতে পারে তার আসল পরিচয় ফাঁস হয়ে যাচ্ছে তখন সে কিডন্যাপারের পাশাপাশি আলবার্টকেও শ্যুট করে মেরে ফেলে। আর তখনই বিল্ডিংয়ে বিশাল বড় একটা ব্লাস্ট হয়ে যায়, যেই জন্য মাইকেলেরও সেখানে মৃত্যু হয়ে যায়। আর তখন এদিকে শন লিকে বলে যে সেই ভ্যানের ড্রাইভার যাকে মৃত অবস্থায় ফেলে রেখে যাওয়া হয়েছিল তার শরীর থেকে ফেরিক অক্সাইড পাওয়া গিয়েছিল, যেগুলো বিভিন্ন পোর্টের স্ক্র্যাপ ইয়ার্ডে পাওয়া যায়। আর 5 জনের মধ্যে 3 জন কমান্ডোর শরীরেই
একই মাত্রায় সেই অক্সাইড পাওয়া গিয়েছিল, শুধুমাত্র একজনকে বাদ দিয়ে, কারণ তার শার্টে আরও বেশি মাত্রায় সেই কেমিক্যাল পাওয়া গিয়েছিল, যার মাধ্যমে এই জিনিসটা প্রমাণ হয়ে যায় যে হয়তোবা সে সেই স্ক্র্যাপ ইয়ার্ডে অনেক বেশি সময় গিয়েছিল, মানে সে বারবার যাতায়াত করেছিল, যেই জন্যই তার শার্টে এত পরিমাণ কেমিক্যাল লেগে গিয়েছিল, আর হয়তোবা সেই এই পুরো প্ল্যানিংয়ের মাস্টার মাইন্ড। যদিও এগুলো শোনার পরে লি এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারে শন কার দিকে ইশারা করার চেষ্টা করছে, কিন্তু সে নিজের হাতে মাস্টার মাইন্ডকে ধরতে চাইছিল। এরপরে যখন লি রাতের তার বাসায় ছিল, তখন এখানে জোজো চলে আসে। জোজো তার বাবার উপরে অনেক বেশি রাগ হয়েছিল, কারণ কমিশনার হওয়ার দৌড়ে শনের নাম আগে চলে গিয়েছে, আর এই রিকমেন্ডেশন লি নিজে দিয়েছে। এই জন্য জোজো তার বাবাকে বলে যে আমি আর ডিপার্টমেন্টের লোকজন মিলে তোমাকে কমিশনার বানানোর জন্য এত বড় একটা কিডন্যাপিংয়ের প্ল্যানিং করেছি, কিন্তু তুমি কিনা তোমার প্রতিদ্বন্দ্বীকে কমিশনার বানানোর জন্য রিকমেন্ড করে দিলে, এই ব্যাপারটা আমি কোনোভাবে মানতে পারছি না। আর তখন এই ব্যাপারটা আমরা জানতে পারি যে আসল মাস্টারমাইন্ড অন্য কেউ ছিল না, সেটা ছিল জোজো নিজেই। এরপরে জোজো লিকে বলে যে শন অপারেশন ডিপার্টমেন্টের বাজেট কমিয়ে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের বাজেট বাড়িয়ে দিচ্ছিল, যেই জন্য আমার মতো যারা ফিল্ডে কাজ করছিল তাদের মোরালিটি ডাউন হয়ে যাচ্ছিল। এই জন্য আমি সবসময় চাইতাম যাতে করে আপনি পুলিশ কমিশনার হন এবং অপারেশন ডিপার্টমেন্টের বাজেট আপনি বাড়িয়ে দেন। আর এটা শুধুমাত্র তখনই সম্ভব ছিল যখন ডিপার্টমেন্টে শনের নাম খারাপ হয়ে যেত। আর যখন আমি কিডন্যাপিং করে এই পুরো প্ল্যানিংটা সফল করেছি, তখন তার নাম খারাপ হয়েও গেছে, কিন্তু পরবর্তীতে আপনি সব কিছু ডিস্ট্রয় করে দিয়েছেন। তবে এখনও আপনার কাছে সুযোগ আছে, আমি ছাড়া কিডন্যাপিংয়ের এখন সবার মৃত্যু হয়ে গেছে, এখন আপনার কাছে একটা মোক্ষম সুযোগ আছে, কারণ আমাদের কাছে চুরি করা সেই $60 মিলিয়ন আছে এবং ভ্যান থেকে চুরি করা মডার্ন অস্ত্রগুলো আছে। যদি আপনি আবারও সেগুলো ফিরে পাওয়ার মিশনের একটা নাটক করেন, তাহলে সবার মনে আপনার নাম গেঁথে যাবে এবং আপনি পরবর্তী কমিশনারের রেসে এগিয়ে যাবেন। আসলে এখন শুধুমাত্র আরও একটা প্ল্যানিংয়ের দরকার। তবে এতটুকু বলার সঙ্গে সঙ্গেই লি একটা গান বের করে তার ছেলেকেই পয়েন্ট করে ফেলে। সে তার ছেলেকে জিজ্ঞেস করে যে আমি তো তোমাকে এমন বেইমানি শেখাইনি, তাহলে তুমি এই বেইমানি শিখলে কোথা থেকে? আর লি তার গান তার ছেলেকে দিয়ে বলে যে আমি বুঝতে পারছি না এই পরিস্থিতিতে আমি কি করব, তুমি আমার জায়গায় থাকলে কি করতে? এতটুকু শোনার পরে জোজো তার বাবার গানটা নিয়ে তার বাবাকে শ্যুট করার চেষ্টা করে। তবে যতক্ষণে সে শ্যুট করে তাকে মারতে যেত, তার আগেই অপারেশন ডিপার্টমেন্টের পুলিশ পেছন থেকে শ্যুট করে জোজোকে বেহুশ করে ফেলে। আর লি এই সমস্ত ব্যাপারগুলো দেখে এইটাই চিন্তা করছিল যে দেশের এত বড় শত্রু আমার ছেলে কোনোভাবে হতেই পারে না। এরপরে জোজোকে হসপিটালে পাঠানো হয়, আর বিলি এসে শনকে বলে যে তোমার বাহাদুরির জন্যই কেসটাকে সমাধান করা সম্ভব হয়েছে, তুমি পেছন থেকে সব কিছু সেট না করলে হয়তোবা কেসটা সলভ করা সম্ভব হতো না। আর তখন শন বিলির বাহাদুরির প্রশংসা করে এবং তাকে তার সঙ্গে পুলিশ ডিপার্টমেন্টে জয়েন করার প্রপোজাল দেয়। এরপরে শনকে পরবর্তী কমিশনার হিসাবে অ্যানাউন্স করে দেয়া হয়, কিন্তু লি রিটায়ারমেন্টে চলে যায়। তবে যাওয়ার আগে সে শনকে বলে যায় যে এখন তো তোমার কাছে অপারেশনেরও এক্সপিরিয়েন্স আছে, তুমি একজন ভালো কমিশনার হতে পারবে। তবে শন তাকে কিছু না বলে শুধু একটা স্যালুট করে। এরপরে কয়েক মাস পার হয়ে যায়। একদিন যখন কমিশনার শন গাড়ি দিয়ে যাচ্ছিল, তখন হঠাৎই তার কাছে একটা কল চলে আসে। তাকে একটা লোক বলে যে আমি তোমার মেয়েকে কিডন্যাপ করেছি, যদি তুমি তোমার মেয়েকে বাঁচাতে চাও তাহলে এর বদলে জেল থেকে আমাদের একজন লোককে বের করতে হবে, আর সেই লোকটা আর অন্য কেউ না, সেটা হচ্ছে জোজো। যদিও এমনই একটা ইন্টারেস্টিং পয়েন্টে মুভিটা শেষ হয়ে যায়, কিন্তু এই মুভির সেকেন্ড একটা পার্টও আছে। সেই পার্ট চান কিনা সেটা আমাকে কমেন্ট করে জানান।